সোহেল সাহেবের সাথে সাধারণ ক্লাস। যখন লাইভে চলে যাবেন আমাকে টাচ দিন। লাইভে অলরেডি যদি আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের টাইমলি বলা হয়েছিল যে 7:30-এই ক্লাসটি শুরু হওয়ার কথা, আমরা অন টাইম শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের অনেক বন্ধুরা ক্লাসের মধ্যে জয়েন করবে। তো আপনাদের যারাই আমার কথা শুনছেন আপনাদের সে ফ্রেন্ডদেরকে জানিয়ে দেন। আর আমি 1 মিনিট একটু সময় নিব, সবাই জয়েন করুক, তারপর আমি একটানা আমার আজকের ঘোষিত লাইভ ক্লাসটি শুরু হবে। আমি একটানা ক্লাস নিব। তো যারাই এই মুহূর্তে আমাকে দেখছো একটু কমেন্টস করে জানিয়ে দিবে যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, ইভেন বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা থাকে একটু কমেন্টস করে জানাবেন আপনারা, যারাই যে যেখান থেকে দেখছেন। আমাদের যেহেতু উন্মুক্ত আজকের এই ক্লাসটি, তো উন্মুক্ত ক্লাসে আমি আপনাদের সবারই সহায়তা কামনা করছি যে আজকের লাইভ ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক থেকে আমি পড়াবো। তো যে বিষয়টা আজকে পড়াবো এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, খুবই ইম্পর্টেন্ট। ইভেন ক্লাসটি শেষে আশা করি যে যারা শিক্ষার জন্য জয়েন করেছেন আশা করি যে হতাশ হবেন না, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি। তো যাই হোক, আমরা একটু সময় নিচ্ছি, সবাই জয়েন করার পরেই মূলত হচ্ছে আমি আমার ক্লাসটি একটানা শুরু করব। ওকে, সাউন্ড ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছেন। আমাদের যে কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেন, কোন জেলা থেকে দেখছেন, ঢাকা বা ঢাকার বাহিরে অথবা দেশের বাহিরে, যে যেখান থেকেই এই কর্নিয়া কোচিং সেন্টারের আজকে লাইভ ক্লাসটি দেখছেন একটু প্লিজ কমেন্টস করে জানিয়ে দেন। কথা কি শোনা যাচ্ছে? তাহলে কি আমি শুরু করতে পারি? হ্যাঁ, আপনাদের সহায়তা ময়মনসিংহ থেকে জয়েন করেছেন, তারপরে খুলনা থেকে জয়েন করেছেন, কুমিল্লা থেকে জয়েন করেছেন আমাদের সাবরিনা, তারপরে ইউসুফ জয়েন করেছে ময়মনসিংহ থেকে, তারপরে উম্মে ফারিহা জয়েন করেছে ঢাকা থেকে, রংপুর থেকেও জয়েন করেছে আমাদের সাইমা সেলিম রেজা। তারপরে ওকে, তাহলে অনেকেই বিভিন্ন অঞ্চল থেকে জয়েন করেছেন। আমি দেরি না করে আমি আমার ক্লাসটি স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কি নিয়ে আলোচনা হবে? দেখুন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের প্রাচীন জনপদ সমূহ। আমরা জানি বাংলাদেশের আজকে যে বিভাগগুলো দেখি, আজকে যে জেলাগুলো দেখছি, একসময় এমন ছিল না। এই বিভাগগুলো বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। তো এই বাংলায় টোটাল কয়টি জনপদ ছিল? প্রশ্ন হচ্ছে ভাইয়া, জনপদ কি? জন মানে জনগণ, পদ মানে অঞ্চল, অর্থাৎ জনগণ যে অঞ্চলে বসবাস করত সেগুলোকে বলা হয় জনপদ। এই বাংলায় টোটাল জনপদ ছিল 16টি। প্রায় পরীক্ষাতেই জনপদ থেকে একটা প্রশ্ন আসে, সেটা নার্সিং এর পরীক্ষা বলেন, আর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট বলেন, অথবা মেডিকেল ভর্তি পরীক্ষা বলেন, জনপদ থেকে একটা প্রশ্ন থাকেই। আর এই জনপদগুলোর মধ্যে আমরা আজকে দেখব কোন কোন জনপদগুলো আমাদের পড়া উচিত, কোন কোন জনপদগুলো আমাদের একবার লাগবেই। দেখুন, জনপদগুলোর মধ্যে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে মোট জনপদ কয়টি। তাহলে মোট জনপদ, এটা একটু আপনারা নোট করবেন, তাহলে ক্লাসটি খুব ইন্টারেক্টিভ হলে ক্লাসটি খুব এনজয়েবল হবে। তো মোট জনপদ 16টি, তাহলে 16টি জনপদ রয়েছে। আর যদি পরীক্ষা আসে প্রাচীন বাংলায় মোট রাজ্য ছিল কয়টি,
রাজ্য ছিল 2টি। তাহলে জনপদ যদি বলা হয় 16টি, আর যদি বলা হয় মোট রাজ্য কয়টি, তাহলে রাজ্য হবে 2টি। 2টি রাজ্য, 16টি জনপদ। তো 2টি রাজ্যের মধ্যে আমরা আলোচনা করব এক এক করে। তো দেখা যাক আমরা প্রথমে কোন জনপদটি পড়ব। জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন যে জনপদ, সবচেয়ে প্রাচীন পুরাতন যে জনপদ, সেটা হলো পুণ্ড জনপদ। আজকের বগুড়া, রাজশাহী, রংপুর এই অঞ্চলটা ছিল পুণ্ড নামক জনপদে। পুণ্ডের পরবর্তী নাম চেঞ্জ করে রাখা হয়েছিল পুণ্ডবর্ধন। এই পুণ্ডবর্ধনের রাজধানী ছিল মহাস্থানগড়। তারপরে যারা বগুড়া থেকে আমাকে দেখছেন, এই বগুড়াতে হচ্ছে মহাস্থানগড়ের অবস্থান। তো এই বগুড়া কোন জনপদে ছিল, পরীক্ষা এভাবে আসবে। আবার আসতে পারে পুণ্ড জনপদের অধীনে নিচের কোন অঞ্চলটি ছিল। তাহলে আপনাদের যেটা মুখস্থ করতে হবে, বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর এগুলো হচ্ছে প্রাচীন যে জনপদে ছিল, সেটা হচ্ছে পুণ্ড নামক জনপদে ছিল। আবার রিপিট করছি, যদি প্রশ্ন আসে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, সেটা হবে পুণ্ড জনপদ। 16টি জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, সেটা হবে এই পুণ্ড জনপদ। তারপর হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি জনপদ ছিল, সবচেয়ে শক্তিশালী যে জনপদটি, সেই জনপদের নাম হচ্ছে বঙ্গ জনপদ। মনে রাখবেন, এই বঙ্গ জনপদের অধীনে আজকের ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, পটুয়াখালী এই অঞ্চলটি হচ্ছে বঙ্গ নামক জনপদের অধীনে ছিল। আরেকটা অঞ্চল আপনি লিখে রাখেন, সেটা হচ্ছে গোপালগঞ্জ। যদি প্রশ্ন আসে এই যে গোপালগঞ্জ প্রাচীন কোন জনপদে ছিল, সেটাও বঙ্গ নামক জনপদের অধীনে ছিল। তারপর ঢাকা প্রাচীন কোন জনপদে ছিল, সেটাও আপনার বঙ্গ জনপদের অধীনে ছিল। কতবার এসছে এই ঢাকা কোন জনপদের অধীনে ছিল। আবারও আসতে পারে এই যে কুষ্টিয়া, কুষ্টিয়া এটাও বঙ্গ নামক জনপদের অধীনে ছিল। প্রশ্ন হচ্ছে এই বরিশালটা 2টা জনপদে ছিল। বিভিন্ন বইতে 2টা জনপদের উল্লেখ পাওয়া যায়, সেটা আমরা একটু পরে আসছি। তারপরে সমতট নামক জনপদের অধীনে কোন কোন অঞ্চলগুলো ছিল, একটা হচ্ছে কুমিল্লা, আর একটা অঞ্চল ছিল নোয়াখালী। তাহলে কুমিল্লা, নোয়াখালী প্রাচীন কোন জনপদে ছিল। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে কুমিল্লা প্রাচীন কোন জনপদে ছিল, উত্তর হবে সমতট নামক জনপদের অধীনে ছিল। ওকে, সমতট নামক জনপদের অধীনে ছিল। আচ্ছা, তারপরে চন্দ্রদ্বীপ এর অধীনে কোন কোন জনপদ অঞ্চল ছিল, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ। এই 2টা একটু ঝামেলা হয়, যে চন্দ্রদ্বীপের অধীনে এবং এই বঙ্গ নামক জনপদের অধীনে 2টা অঞ্চলকে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে গোপালগঞ্জ আর একটা হচ্ছে বরিশাল। এই 2টা একটু মনে রাখবেন। গোপালগঞ্জ চন্দ্রদ্বীপের অধীনেও ছিল, আবার কোন বইতে বঙ্গ নামক জনপদের অধীনেও পাওয়া গিয়েছে। তারপরে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গৌড়। এই যে গৌড় নামক জনপদ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসছে যে মুর্শিদাবাদ প্রাচীন কোন জনপদে ছিল, গৌড় নামক জনপদে ছিল। তো মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, তার পশ্চিম বর্ধমান এগুলো হলো ভারতের পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থিত, ভারতের পশ্চিমবঙ্গে। আরেকটা হচ্ছে চাপাই, এই যে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাপাই নবাবগঞ্জ। সবচেয়ে বেশি আম উৎপাদিত হতো একসময়, বর্তমানে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় রাজশাহীতে, তবে আম গবেষণাগার এই চাপাইতে। তো যদি প্রশ্ন আসে চাপাই নবাবগঞ্জ প্রাচীন কোন জনপদে ছিল, তাহলে সেটা হচ্ছে গৌড় নামক জনপদের অধীনে ছিল। রার, এটাকে অনেকে রুরও বলা হয়, কারণ এই অঞ্চলের মানুষজন খুব রুক্ষ মেজাজের ছিলেন। তারপর হচ্ছে হরিকেল। মনে রাখতে হবে এই যে হরিকেল নামক জনপদ, এই হরিকেল নামক জনপদের অধীনে ছিল আজকের সিলেট এবং চট্টগ্রাম। মূলত এই চট্টগ্রাম বলতে পার্বত্য চট্টগ্রামকে বোঝায়। তাহলে চট্টগ্রাম বলতে কাকে বোঝায়, মনে রাখতে হবে চট্টগ্রাম বলতে পার্বত্য চট্টগ্রামকে বোঝায়। আর পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টি, তাহলে আমরা যেটা বলছিলাম হরিকেল নামক জনপদে ছিল পার্বত্য চট্টগ্রাম। এই যে পার্বত্য চট্টগ্রাম, এখানে জেলা কয়টি,
পার্বত্য চট্টগ্রাম তিনটি জেলা নিয়ে গঠিত, কারণ এই তিনটি জেলার আশপাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের উপরে এই জেলাগুলো অবস্থিত বলে এগুলোকে পার্বত্য জেলা বলা হয়, এগুলোকে পার্বত্য জেলা বলা হয়। দেখুন এই যে তিনটি জেলা আমরা মনে রাখতে পারি এইভাবে, যেমন বাখারা, দেখুন এই যে লিখলাম আমি বাখারা, এই বাতে কি, বাতে হলো বান্দরবান, এটি একটি পার্বত্য জেলা, বান্দরবান এটি একটি পার্বত্য জেলা। তার খাতে হলো খাগড়াছড়ি, এইটা একটি পার্বত্য জেলা অর্থাৎ পাহাড়ি জেলা। তারপরে আরেকটি জেলা হচ্ছে রাঙ্গামাটি, এই যে রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, এই রাঙ্গামাটিও একটি পার্বত্য জেলা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে রাঙ্গামাটি কোন জনপদে ছিল, তাহলে এটা হলো হরিকেল নামক জনপদে ছিল, হরিকেল। এই হরিকেল নামক জনপদের অধীনে ছিল আজকের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। আবার যদি আসে চট্টগ্রাম কোন জনপদে ছিল, তাহলে হরিকেল নামক জনপদে ছিল। একবার পরীক্ষা ছিল এরকম যে হরিকেল জনপদের অবস্থান বাংলাদেশের কোন দিকে, এটা হবে পূর্ব উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে এই হরিকেল নামক জনপদ অবস্থিত, এটি একটি জনপদের নাম। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি, পার্বত্য জেলা হচ্ছে তিনটি, পার্বত্য জেলা হচ্ছে তিনটি, সংক্ষেপে আমরা বলবো বাখারা, বাতে বান্দরবান, খাতে খাগড়াছড়ি, রাতে রাঙ্গামাটি। এই তিনটি জেলা হচ্ছে পার্বত্য জেলা হিসেবে পরিচিত। ওকে, তারপরে এই জনপদ গুলোর মধ্যে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পুন্ড নামক জনপদ। তারপরে বঙ্গ জনপদ সম্পর্কে বলেছি যে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি জনপদ। তারপর আমরা কথা বলেছি হরিকেল নামক জনপদ সম্পর্কে, সমতট নিয়ে কথা বলেছি, সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল। তারপর আমরা আরেকটি জনপদ বরেন্দ্র জনপদ, এটা হচ্ছে উত্তরবঙ্গের একটি জনপদ, বরেন্দ্র জনপদটা হচ্ছে উত্তরবঙ্গের একটি জনপদ। তারপর চন্দ্রদ্বীপের কথা বলেছি, বরিশাল, এগুলো হচ্ছে চন্দ্রদ্বীপের অধীনে ছিল। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে দেখি আপনারা মনে আছে কিনা, আপনারা দেখি পারলে এটার উত্তর দিয়ে দিবেন। আমি দেখতে চাই যে আমার সাথে কারা কারা আসলে মনোযোগ সহকারে ক্লাস করছেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, আমি যদি বলি প্রাচীন জনপদ, প্রাচীন জনপদ কোনটি, আমি ক অপশনে দিলাম, ক অপশনে দিলাম হচ্ছে বঙ্গ, খতে দিলাম, আমি খতে দিব হচ্ছে হরিকেল, আচ্ছা দিলাম হরিকেল, আর গতে দিলাম হচ্ছে পুন্ড্রবর্ধন, তাইলে পুন্ড্রবর্ধন। আচ্ছা, এই তিনটির মধ্যে আপনারা সঠিক অ্যান্সারটি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন কোনটি আসলে সঠিক অ্যান্সার। মানে প্রাচীন জনপদ, এই জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, ক খ গ, আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আমি একটু দেখতে চাই যে আমাদের এখানে আপনারা জানাবেন যে ওকে কোনটা হবে, আপনি একটু বলে দেন কোনটি সবচেয়ে প্রাচীন জনপদ, বঙ্গ, হরিকেল না পুন্ড্র। আমি একটু আগে কিন্তু বলেছি তাইলে অনেকে দেখছি সঠিক অ্যান্সার দিয়েছে, যেমন নাদিয়া সুলতানা সঠিক অ্যান্সার দিয়েছ, তারপর সঠিক অ্যান্সার দিয়েছ আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার কয়েকজন দিয়েছ, থ্যাংক ইউ। যারাই সঠিক অ্যান্সার দিয়েছ সবাইকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি তোমরা আসলে মনোযোগ সহকারে ক্লাস করছো। তাই সেটা হচ্ছে পুন্ড্রবর্ধন বা পুন্ড্র, এটা হলো সবচেয়ে প্রাচীন একটি জনপদ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব বাংলার প্রাচীন রাজবংশ নিয়ে। এই জনপদগুলোকে যারাই নিয়ন্ত্রণ করত, কারা নিয়ন্ত্রণ করত, বিভিন্ন রাজারা এই জনপদগুলোকে নিয়ন্ত্রণ করত, যারা বিভিন্ন রাজা ছিলেন তারা এক একটি অঞ্চল নিয়ন্ত্রণ করতেন। এই ভারতবর্ষের যদি আমরা একটু পিছনে আসি, এই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে রাজবংশ সেটা কোনটি আপনারা কি জানেন? যদি জানেন একটু সঠিক অ্যান্সার দিয়ে দিবেন। মানে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন রাজবংশ, আমি প্রশ্নটা এখানে লিখি, আমি বলেছি সবচেয়ে প্রাচীন জনপদ, যদি প্রাচীন
রাজবংশ কোনটি? প্রাচীন রাজবংশ, দেখি উত্তর দিবেন আপনারা যে প্রাচীন রাজবংশ কোনটি, সবচেয়ে প্রাচীন রাজবংশ কোনটি? যারা আগে জানেন তারা বলতে পারবেন। কে উত্তর দিচ্ছ? 15। আমি আসলে রাজবংশের কথা বলছি, আমি জনপদের কথা বলছি না, ঠিক আছে? তাহলে আপনারা উত্তর দিবেন সবচেয়ে প্রাচীন রাজবংশ। রাজবংশ এই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে রাজবংশ সেটা কোনটি? আপনি একটু আমাকে জানাবেন, একটু কমেন্টসে একটু জানিয়ে দিবেন সবচেয়ে প্রাচীন রাজবংশ। আচ্ছা, অসুবিধা নেই, অনেকে ভুল অ্যান্সার দিয়েছেন, অসুবিধা নেই, আমি সঠিকটা বলে দিচ্ছি। এই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে রাজবংশ, সেই রাজবংশের নাম হচ্ছে মৌর্য বংশ। মনে রাখবেন, সেটা হবে মৌর্য। দেখুন, এই যে মৌর্য, এটাই হচ্ছে তোমার ভারতবর্ষের প্রথম রাজবংশ, ঠিক আছে? প্রথম রাজবংশ হচ্ছে এটা, তাহলে এটা হলো প্রথম, তাহলে প্রথম রাজবংশের হচ্ছে মৌর্য বংশ। তো একটু সংক্ষেপে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, সংক্ষেপে মনে রাখবেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতাটা কি। দেখুন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা যিনি, মৌর্য বংশ, আমি মৌর্য বংশের কথা বলছিলাম। দেখুন, মৌর্য বংশ, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতাটা আসবে। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা যিনি, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, উনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, দেখুন, এই চন্দ্রগুপ্ত মৌর্য উনি হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তোমার ভারতবর্ষে 327 খ্রিস্টপূর্বাব্দে, আবার কোথাও লেখা আছে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আক্রমণ করেছিলেন। আলেকজান্ডারের যে সেনাপতি সেলিউকাস, এই সেলিউকাসকে পরাজিত করে ক্ষমতা ছিনিয়ে নেন যিনি, তিনি হচ্ছেন এই চন্দ্রগুপ্ত মৌর্য। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি পুত্র, তার নাম হলো বিন্দুসার। তার নাম হচ্ছে বিন্দুসার। বিন্দুসারের যে পুত্র, তার নাম হলো সম্রাট অশোক। নিশ্চয় আপনারা সম্রাট অশোকের নাম শুনেছেন। মনে রাখতে হবে, এই যে সম্রাট অশোক, এই সম্রাট অশোকের সময়ে একটি যুদ্ধ হয়। সম্রাট অশোকের সময় একটি যুদ্ধ হয়, এই যুদ্ধকে বলা হয় কলিঙ্গ যুদ্ধ। মনে রাখতে হবে, এই যে কলিঙ্গ যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল কবে? এটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, এই কলিঙ্গ যুদ্ধটি হয়েছিল কবে বলছে? সেটা হচ্ছে 261 খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব বলতে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। যদি পরীক্ষার মধ্যে আসে সম্রাট অশোক কোন ধর্ম অবলম্বী ছিলেন, প্রথম জীবনে অশোক ছিলেন শিব ধর্মের অনুসারী, অর্থাৎ হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের অনুসারী, শিবের পূজা করতেন। যখন কলিঙ্গ যুদ্ধে এত ভয়াবহতা বা মানুষ মরতে দেখলেন, তিনি কনভার্টেড করলেন, হিন্দু ধর্ম কনভার্টেড করে তিনি চলে গেলেন বৌদ্ধ ধর্মে। শুধু তাই নয়, আমার বাংলায় সর্বপ্রথম বৌদ্ধকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দিয়েছেন কে? তাইলে সে মর্যাদা দিয়েছিলেন সম্রাট অশোক। আবার সম্রাট অশোক তার ছেলে এবং মেয়েকে লঙ্কাতে পাঠিয়েছেন ধর্ম প্রচার করতে। লঙ্কার বর্তমান নাম কি? এটা আপনাদের কাছে প্রশ্ন। দেখে বলুন তো, লঙ্কার বর্তমান নাম কি? আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন লঙ্কার বর্তমান নাম কি, যে লঙ্কাতে সম্রাট অশোক তার ছেলে এবং মেয়েকে পাঠিয়েছিলেন ধর্ম প্রচার করতে। দেখি একটু কমেন্টস করে জানাবেন লঙ্কার বর্তমান নাম কি? লঙ্কার বর্তমান নাম কি আপনারা কি জানেন কিনা? লঙ্কার বর্তমান নাম শ্রীলঙ্কা। ইয়া, তাহলে লঙ্কার বর্তমান নাম হচ্ছে শ্রীলঙ্কা। আজও শ্রীলঙ্কা একটি বৌদ্ধ রাষ্ট্র। যদি পরীক্ষায় প্রশ্ন আসে দক্ষিণ এশিয়ার কোন দেশটি বৌদ্ধ রাষ্ট্র, সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র দক্ষিণ এশিয়ার কোন দেশ, সেটা হবে শ্রীলঙ্কা, এখনো বৌদ্ধ। ঠিক আছে,
তাহলে আমরা দেখলাম হচ্ছে এই বিষয়গুলো। তারপরে আমরা দেখি প্রাচীন রাজবংশের মধ্যে আমরা যে বিষয়টা দেখিয়েছি সেটা হচ্ছে সম্রাট অশোকের, এই সম্রাট অশোকের সময়ে বাংলার প্রাচীন লিপি তৈরি হয়েছিল। বাংলার যে প্রাচীন লিপি এটা তৈরি হয়েছিল কার শাসন আমলে? সেটা সম্রাট অশোকের শাসন আমলে। আবার সম্রাট অশোকের রাজধানীটা কোথায় ছিল? এই মহাস্থানগড়ে। ঠিক আছে, মহাস্থানগড়ে সম্রাট অশোকের রাজধানী ছিল। আচ্ছা, তারপর আমরা একটু দেখি যে পরবর্তীতে কোনটা আছে। মৌর্য সাম্রাজ্য, এই সম্পর্কে এতক্ষণ পড়িয়েছি আপনাদেরকে, এই চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে এই মৌর্যদের পরে চন্দ্রগুপ্ত মৌর্যের একজন প্রধানমন্ত্রী ছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন। চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন চাণক্য। এই চাণক্য একটি গ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। অর্থশাস্ত্র এর রচয়িতাকে, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর হবে এই চাণক্য। চাণক্য কে ছিলেন? তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। আর এই চাণক্যের অর্থশাস্ত্রটাই সংবিধান হিসেবে ওই সময়ের মানুষজন পালন করত। ঠিক আছে, আইন কানুন, দেশ পরিচালনার নিয়ম নীতি, এগুলো হচ্ছে এই অর্থশাস্ত্রের মধ্যে ছিল। আচ্ছা, তারপরে আমরা দেখি পরবর্তীতে কি আছে। পরবর্তীতে যে রাজবংশটি প্রতিষ্ঠা লাভ করেছে তার নাম হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য অর্থাৎ মৌর্যদের দিন শেষ, শুরু হলো গুপ্তদের দিন। এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মনে রাখতে হবে, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলা হয়, প্রতিষ্ঠাতা উনি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। আপনাদের ইতিহাস সব শিখতে হবে না। প্রথম চন্দ্রগুপ্ত। প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওই যে চন্দ্রগুপ্ত মৌর্য বললেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, ওনার পুত্র কি উনি? না, তখন নামের স্টাইল গুলো ছিল চন্দ্রগুপ্ত প্রথম, দ্বিতীয়, নামের স্টাইল। যেমন আপনারা এখন বলেন না মাহমুদুল হাসান, তারপর কবির হাসান, হ্যাঁ, সাকিব আল হাসান, তারপর হচ্ছে সোহেল হোসেন, তারপর হচ্ছে জয়নাল হোসেন, এরকম এই যে হোসেন হাসান নাম দেন, আসলে কি উনি কি মানে হাসানের পুত্র হাসান এরকম ব্যাপারটা? না। এই সময় এক সময় মানে শিয়াদের খুব প্রভাব ছিল, আর শিয়াদের প্রভাবে বা শাসন এবং শোষণের তখন থেকে এই নামগুলো প্রচলিত হয়ে আসছে। ইভেন এখনো মানুষজন মানে শিয়াদের সেই প্রভাবের কারণে এখনো মানে হাসান এবং হোসেন এই নামগুলো মানে দেখা যায় মূল নামের শেষে ব্যবহার করা হয়। এটা একটা স্টাইল, নামের একটি স্টাইল এটা। তাহলে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, এই গুপ্ত রাজ্যের বা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উনি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। উনি মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের, উনি কোন আত্মীয় না, পরবর্তী বংশধর। এই প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা। আর যদি বলা হয় গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক কে ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠ শাসক যদি বলা হয়, শ্রেষ্ঠ শাসক যিনি, তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, কারণ তিনি ভারতবর্ষে যা স্থাপনা তৈরি করে গিয়েছেন। এই কারণে এই যুগটাকে অর্থাৎ এই গুপ্ত যুগটাকে বলা হয় ভারতীয় রাজনীতির ইতিহাসে সোনালী যুগ। যদি বলা হয় ভারতবর্ষের সোনালী যুগ কোনটি, উত্তর হবে গুপ্ত যুগ। ভারতবর্ষে সোনালী যুগ কোনটি, সেটা হবে গুপ্ত যুগ। আবার গুপ্ত যুগে আরেকজন শাসক ছিল যার নাম হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মনে রাখতে হবে, এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই ভদ্রলোক খুব সাহিত্য প্রেমী ছিল, তোমাদের মতো খুব সাহিত্য প্রেমী ছিল। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ দরবারে কয়েকজন কবি এবং সাহিত্যিক ছিলেন। সেই কবি সাহিত্যিকদের মধ্যে যেমন আপনারা পড়েছেন মহাকবি, মহাপণ্ডিত। যেমন মহাপণ্ডিত আপনারা কাকে বলেন? যেমন যদি বলা বাংলা সাহিত্যের মহাপণ্ডিত কাকে বলা হয়? কালিদাসকে। প্রথম মহাপণ্ডিত কালিদাস। এই কালিদাস তিনি হচ্ছেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ দরবারের একজন সভা কবি ছিলেন। কালিদাস তার দুটি মহাকাব্য
খুবই প্রসিদ্ধ। একটা হচ্ছে মেঘদূত আর একটা হচ্ছে রঘুনাথ। মেঘদূত এবং রঘুনাথ এই দুইটি মহাকাব্য কার? পরীক্ষা আসতে পারে। তাহলে দেখো, একটা হচ্ছে মেঘদূত আর একটা হচ্ছে রঘুনাথ। একটা হচ্ছে মেঘদূত আর একটা হলো রঘুনাথ। এই রঘুনাথ এবং মেঘদূত এই দুইটা হচ্ছে কালিদাসের লেখা দুটি মহাকাব্য বা এপিক। মহাকাব্য বা এপিক। আচ্ছা, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে চীনা পরিব্রাজক ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এসেছিল যে চীনা পরিব্রাজক ফাহিয়েন ভারতবর্ষে আসেন কার শাসন আমলে? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে চীনা পরিব্রাজক ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন। প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই পরিব্রাজক কি? পরিব্রাজক সোজা মানে সহজ সরল ভাবে যদি আমি বলি, একটা সাংবাদিক। তৎকালীন সময় যারা সাংবাদিক, তারা পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে যেতেন তথ্য সংগ্রহ করার জন্য, তাদেরকে বলা হয় পরিব্রাজক। যেমন ভারতবর্ষের প্রথম যে পরিব্রাজক তার নাম হচ্ছে মেগাস্তিনিস। এই মেগাস্তিনিস গ্রিক থেকে এসেছিলেন। ঠিক আছে, আবার ভারতবর্ষে আরো পরিব্রাজক এসেছেন, যেমন আমাদের মরক্কো থেকে মরক্কোর ইবনে বতুতা, মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা ভারতবর্ষে এসেছিলেন। ওনারা সবাই পরিব্রাজক। ওনারা এসে বাংলাদেশে মানে অনেক বই লিখেছেন, অনেক প্রকৃতি তাদের বইতে আমরা দেখতে পাই। তৎকালীন সময়কার মানুষের আচার আচরণ ওই বইগুলোতে আমরা পেয়ে থাকি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলেছি, এই গুপ্ত যুগটাকে বলা হয় ভারতীয় ইতিহাসে সোনালী যুগ। পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এবার দেখি গুপ্ত যুগের আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে সোনালী যুগ। এটা অলরেডি আমরা বলে ফেলেছি, গুপ্ত হচ্ছে কি সোনালী যুগ। তারপরে শ্রেষ্ঠ শাসক আমরা আলোচনা করে ফেলেছি সমুদ্রগুপ্ত। তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আমরা যেটা দরকার ওটা বলে ফেলেছি। ইতিহাস সবকিছু লাগবে না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু পড়লেই হবে। তারপর হচ্ছে বঙ্গরাজ্য এবং গৌড়রাজ্য। আমি প্রথম স্লাইডে লিখেছিলাম এই ভারতবর্ষে বিশেষ করে বাংলায় দুইটি রাজ্য ছিল। একটা রাজ্যের নাম কি? একটা রাজ্যের নাম হচ্ছে বঙ্গ, আরেকটা রাজ্যের নাম হচ্ছে গৌড়। এই যে দুইটি রাজ্য, এই দুইটা রাজ্য প্রতিষ্ঠা করলেন যিনি, তার নাম হচ্ছে শশাঙ্ক। মনে রাখবেন, এই যে শশাঙ্ক, এই ভদ্রলোক বাংলায় জন্মগ্রহণ করে বাংলার শাসনভার প্রথম গ্রহণ করেছিলেন। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন ব্যক্তি বাংলাদেশের জন্মগ্রহণ করে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি হচ্ছেন শশাঙ্ক। যার কারণে এই শশাঙ্ককে বলা হয় সপ্তম শতকের প্রথম স্বাধীন নরপতি। সপ্তম শতকের স্বাধীন নরপতি কে? তিনি হচ্ছেন আমাদের এই শশাঙ্ক। সপ্তম শতকের স্বাধীন নরপতি, যার উপাধি মহারাজাধিরাজ ছিল। মহারাজাধিরাজ, কারণ তিনি দুইটা রাজ্য ভাগ করলেন। এই যে বঙ্গরাজ্য, এটা হচ্ছে মূলত এই যে তোমার ঢাকা, তার হচ্ছে কুমিল্লা, চট্টগ্রাম, এই চট্টগ্রাম অঞ্চলটা এটা হচ্ছে বঙ্গের অধীনে ছিল। আর এই যে গৌড়, এটা হচ্ছে উত্তর অঞ্চলটা ছিল। এবং ভারতের যে বর্তমানে পশ্চিমবঙ্গ, এই অঞ্চলটা গৌড় নামক জনপদের ছিল। এই গৌড়ের প্রধান হয়েছেন যিনি, তিনি হচ্ছে আমাদের এই শশাঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলায় জন্মগ্রহণ করে প্রথম বাংলার প্রেসিডেন্ট হয়েছেন কে? বাংলায় জন্মগ্রহণ করে প্রথম বাংলায় প্রেসিডেন্ট হয়েছেন কে? তিনি হচ্ছেন আমাদের শশাঙ্ক। এই যে এতদিন পর্যন্ত মৌর্য বংশ, গুপ্ত বংশ, ওনারা হচ্ছে সব ভারতীয়, ভারত থেকে এসে আমার বাংলায় শাসন করেছেন, কিন্তু বাংলায় জন্মগ্রহণ করে আমার বাংলাদেশ শাসন করেছেন যিনি, তিনি হচ্ছেন এই শশাঙ্ক। ঠিক আছে, তাহলে বাংলার প্রথম প্রেসিডেন্ট আমরা বলতে পারি। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধকালীন বা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে, তাইলে সেটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু যদি স্বাধীন বাংলাদেশ উল্লেখ না করে ওখানে শশাঙ্কের নাম থাকে উল্লেখ, এমন যে এই বাংলায় জন্মগ্রহণ করে বাংলার প্রথম প্রেসিডেন্টটা কে হয়েছিলেন, তিনি হচ্ছেন শশাঙ্ক। ওকে, তাহলে আমরা কি জানলাম? বাংলায় টোটাল জনপদ 16টি ছিল আর রাজ্য ছিল 2টি। আচ্ছা,
তারপরে দেখা যাক এই শশাঙ্কের, আমরা একটু আগে বলেছিলাম শশাঙ্কের রাজধানীটা কোথায় ছিল। দেখবেন শশাঙ্ক মূলত হচ্ছে যে অঞ্চলটা দখল করেছিলেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ অঞ্চল, বিশেষ করে রাজশাহীটা এবং রংপুর অঞ্চলটাও গৌড় নামক জনপদের অন্তর্ভুক্ত ছিল। তাই না? তিনি রাজধানী স্থাপন করলেন এই কর্ণসুবর্ণে। কর্ণসুবর্ণটা কিন্তু বাংলাদেশে না, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। তো মুর্শিদাবাদ বর্তমানে কোথায় বলুন তো? মুর্শিদাবাদ কোথায়? এটা কি পূর্ব বাংলায় নাকি পশ্চিম বাংলায়? পূর্ববঙ্গে ছিল নাকি পশ্চিমবঙ্গে ছিল? কোথায় ছিল বলেন তো? এই মুর্শিদাবাদ কোথায়? মুর্শিদাবাদ কোথায় ছিল? বর্তমানে কোথায়? মুর্শিদাবাদ একটি জেলা, সেটা হচ্ছে তাহলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গের বর্তমানে একটি জেলা যেটা হচ্ছে মুর্শিদাবাদ, যেখানে শশাঙ্কের রাজধানী ছিল। এখানে হচ্ছে শশাঙ্কের রাজধানী ছিল। আচ্ছা, তারপরে শশাঙ্কের পরে বাংলায় আরেকটি রাজবংশ প্রতিষ্ঠা লাভ করেছে। একটু বলে রাখি, শশাঙ্কের মৃত্যুর পরে শশাঙ্ক দীর্ঘ 26 এবং 27 বছর একটানা শাসন করেছিলেন। তার মৃত্যুর পরে বাংলায় কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, একটি হযবরল অবস্থা সৃষ্টি হয়। আর এই যে বাংলায় একটি হযবরল অবস্থা সৃষ্টি হয়েছিল, এটাকে কি বলা হয় আপনারা জানেন? এটাকে বলা হয় মাৎসনে। মাৎসনে মানে কি মনে রাখতে হবে, এই যে মাৎসনে, মাৎসনে মানে হচ্ছে পুকুরের বড় মাছ, পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা। মাৎসনে শব্দের আপনি যদি সোজা অর্থ করেন, পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা। শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত বাংলায় যে অরাজক অবস্থা চলে তার সাংকেতিক নাম হলো মাৎসনে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে মাৎসনে কি, মাৎসনে হলো শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত আমার বাংলায় যে অরাজক অবস্থা চলে তার সাংকেতিক নাম। অর্থাৎ আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল, অরাজক অবস্থা চলছিল। তখন বড় বড় রাজারা, বড় বড় লিডাররা ছোট ছোট লিডারদেরকে কাট করে দিতেন, বসিয়ে দিতেন অথবা মেরে ফেলতেন, কারণ কোনো প্রেসিডেন্ট হতে দিত না। আবার এই অবস্থানটাকে বলা হয় কি, এই অবস্থানটাকে আমরা বলেছি মাৎসনে। আচ্ছা, তাহলে দেখুন এই মাৎসনের পরে অনেক পরে একটি রাজবংশ প্রতিষ্ঠা লাভ করে, যেটা হচ্ছে পাল বংশ। একটু বলে রাখি, পাল বংশ হচ্ছে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। এই পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা, আপনার নাম শুনেছেন গোপাল, আপনারা গোপাল ভাঁড় দেখেন তাই না? এই যে গোপাল, তিনি হচ্ছেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন গোপাল। আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় তার নাম হলো ধর্মপাল। এই ধর্মপাল উনি হচ্ছেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি কি করেছেন, কেন শ্রেষ্ঠ বলা হয়? কারণ এই উপমহাদেশে সবচেয়ে বড় বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন যিনি, তিনি হচ্ছেন এই ধর্মপাল। সেটা কোনটা? সেটা হচ্ছে সোমপুর বিহার। যদি পরীক্ষা আসে এই যে সোমপুর বিহার, এই সোমপুর বিহারের নির্মাতাকে, সোমপুর বিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। সোমপুর বিহারকে আবার কেউ বলেন পাহাড়পুরের বৌদ্ধ বিহার, যেটা রাজশাহীর নওগাঁ জেলাতে অবস্থিত। আপনারা অনেকে ঘুরতে গিয়েছেন ওখানে তাই না? পাহাড়পুরের বৌদ্ধ বিহার অথবা সোমপুর বিহার, এটা হচ্ছে নওগাঁ জেলাতে অবস্থিত। এটা উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধ বিহার ছিল। মনে রাখবেন, এই যে বিহার বলছে, বিহার, বিহার মানে হচ্ছে বৌদ্ধদের পবিত্র স্থান। যখন বলবো মন্দির, হিন্দুদের পবিত্র স্থান। যখন বলবো মসজিদ, মানে হচ্ছে মুসলমানদের পবিত্র স্থান। তো বিহার মানে হচ্ছে বৌদ্ধদের কোন পবিত্র স্থান। এই সোমপুর বিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটা নওগাঁতে অবস্থিত। এই সোমপুর বিহার অথবা পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা যিনি, তিনি হচ্ছেন আমাদের ধর্মপাল। মানে থাকবে তো? ধর্মপাল হচ্ছে এই পাহাড়পুরের বৌদ্ধ বিহার নির্মাতা। ওনাকে বলা হয় পাল যুগের বা পাল বংশের শ্রেষ্ঠ রাজা। আর এই পাল যুগ দীর্ঘ 400 বছর, কোন কোন বইতে লেখা আছে 450 বছর ক্ষমতায় ছিল। তাইলে পাল বংশ কতদিন ক্ষমতায় ছিল? বাংলায় 400 বছর ক্ষমতায় ছিল। এই প্রশ্নটি পরীক্ষা এসছে বাংলায়
দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? সেটা হচ্ছে পাল বংশ। আর এই পাল বংশে একটি বিপ্লব ঘটেছিল বাংলা সাহিত্যে। সেটা কি? এই পাল যুগেই চর্যাপদ রচিত হয়। বাংলা সাহিত্যে প্রাচীনতম যে নিদর্শন সেটা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ রচিত হয়। যদি প্রশ্ন আসে চর্যাপদ রচিত হয় কোন আমলে? পাল আমলে। কোন রাজবংশের সময় চর্যাপদ রচিত হয়? পাল রাজবংশের সময় এই চর্যাপদ রচিত হয়। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হলো চর্যাপদ, আর মধ্যযুগের নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের নিদর্শন। আর প্রাচীন যুগের নিদর্শন যেটি সেটা হলো চর্যাপদ, যেখানে কবি ছিল 23 জন, মতান্তর 24 জন। এই চর্যাপদের প্রথম যে কবি তার নাম হচ্ছে লুইপা। মনে রাখতে হবে এই লুইপা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কবি। ঠিক আছে, লুইপাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম কবি। পরীক্ষা যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যে আধুনিক কবিতার জনককে, তাহলে অনেকে লুইপাকে দিবেন না। বাংলা সাহিত্যে আধুনিক কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। আমাদের এই কর্নিয়া কোচিং সেন্টারের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি কয়েকটা রেকর্ড ক্লাস দিয়েছি, প্লিজ ওগুলো দেখে নিতে পারেন। তাহলে এই বিষয়গুলো চর্যাপদ, বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের মধ্যে যে পার্থক্যটা ওখানে ডিটেলস আলোচনা করেছি। আচ্ছা, যাও, এই পাল বংশ 400 বছর পর্যন্ত শাসন করেছে, কিন্তু পাল বংশ ধ্বংস হয়ে যায়। অর্থাৎ পাল বংশের সর্বশেষ যে রাজা, অর্থাৎ পাল যুগের সর্বশেষ রাজা যিনি, তার নাম হচ্ছে মদন। এই মদনের মদনামির কারণে, এই বলনামির কারণে দেখা যায় 400 বছরে পাল যুগের ইতিহাস স্থগিত হয়ে যায়, পাল যুগ শেষ হয়ে যায়। মদন পালের শাসনের মাধ্যমে দেখা যায় পাল বংশ শেষ হয়ে যায়। তাই পরীক্ষাতে আসবে পাল বংশের সর্বশেষ রাজাকে। তাহলে পাল বংশের সর্বশেষ রাজা হচ্ছে মদন পাল। ঠিক আছে, আবার কোন কোন বইতে লেখা আছে রামপাল। যদি পরীক্ষার মধ্যে এই মদন পাল না দেয় তাহলে উত্তর হবে রামপাল। আর যদি রামপাল এবং মদন পাল এই দুইটাই যদি অপশনের মধ্যে থাকে উত্তর করবেন মদন পাল। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পাল যুগের সর্বশেষ রাজাকে, তাহলে সেটা হবে মদন পাল। যদি পরীক্ষায় অপশনের মধ্যে মদন পাল এবং রামপাল দুটাই দেয়া থাকে উত্তর করবেন মদন পাল। আমি আশা করি বুঝাতে পেরেছি। ওকে, হ্যাঁ, তাহলে এই মদনটা এসছে কিন্তু ওখান থেকে। ঠিক আছে, দেখুন, আপনারা যদি একজন আরেকজন মজা করে বলেন না তুই একটা মদন, যদি কাজে যদি কোনো প্রকার একটু ভুল করে অথবা তোমার সাথে যখন না পারে তখন বলো না তোমরা তুই একটা মদন, এই মদন এসছে আমাদের এই মদনের কাছ থেকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি পাল যুগটা আলোচনা করেছি। দেখো, পাল যুগের উত্থান পতন এগুলো এখানে লেখা আছে। পাল যুগের পর যে বংশটা আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলার প্রথম হিন্দু রাজবংশ কোনটি? সেটা হচ্ছে সেন বংশ। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা 3টা রাজবংশ নিয়ে আলোচনা করেছি। একটা কি বলতো? মৌর্য। 1 নম্বরে আলোচনা করেছি মৌর্য রাজবংশ, 2 নম্বরে আলোচনা করেছিলাম গুপ্ত রাজবংশ, 3 নম্বরে আলোচনা করেছি আমরা পাল রাজবংশ। এই পাল পর্যন্ত যে উপরে গুলো বলেছি সবগুলো হচ্ছে সব বৌদ্ধ, অর্থাৎ বৌদ্ধরা এই ভারতবর্ষ শাসন করতে এক সময়। কিন্তু বৌদ্ধদের পরে যারা ক্ষমতা নিয়ে নেয় তারা হচ্ছে হিন্দুরা। সর্বপ্রথম হিন্দু রাজবংশ যেটি সেটা হচ্ছে এই সেন বংশ। পরীক্ষাতে প্রশ্ন আসবে সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে সামন্ত সেন। তাইলে সেন বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হলেন সামন্ত সেন। আবার কোথাও লেখা আছে হেমন্ত সেন। ঠিক আছে, হেমন্ত সেন, সামন্ত সেন ওনাকে বলা হতো। উনি কি? উনি হচ্ছেন সেন বংশের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা জানলাম সেন বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন আমাদের সামন্ত সেন। আবার এই সেন বংশের যিনি শ্রেষ্ঠ রাজা,
সেন বংশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজা যিনি, তিনি কে? তিনি হচ্ছেন বিজয় সেন। উনি একজন হিন্দু রাজা ছিলেন। এই বিজয় সেন উনি হচ্ছেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। আপনাদের মনে আছে কিনা গুপ্ত বংশে শ্রেষ্ঠ রাজাকে? একটু কমেন্টসে জানিয়ে দেন। গুপ্ত বংশে শ্রেষ্ঠ রাজাকে মনে আছে? গুপ্ত বংশে শ্রেষ্ঠ রাজাকে কি বলেছিলাম? হ্যাঁ, যাকে আর একটু সহজ করে দেই, যাকে ভারতবর্ষে নেপোলিয়ন বলা হয়, যার কারণে গুপ্ত যুগটাকে সোনালী যুগ বলা হয়। বলেন তো সেটা কোনটা? কোন ব্যক্তির কথা আমি বলছি? গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক বা গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে? বাহ, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, খুবই মানে মনোযোগ সহকারে ক্লাস করছো, আবার অনেকে ক্লাসও করছো, অন্য কাজও করছো মেবি। তাইলে কি বলেছি? তাইলে অনুভূতির ছোঁয়া তোমার নামে কি এটা কিনা? তুমি এমন অনুভূতি দিলে সঠিক অ্যান্সার দিয়েছ, সেজন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কর্নিয়া কোচিং সেন্টার থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি, কারণ তুমি প্রথম কমেন্টস করে জানিয়েছ। তাহলে এই সমুদ্রগুপ্ত যিনি, তিনি হচ্ছেন গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর সেন বংশের শ্রেষ্ঠ রাজা যিনি, তিনি হচ্ছেন আমাদের এই বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা আমাদের বিজয় সেন। আবার এই সেন বংশের একজন রাজা ছিল, এই বিজয় সেনের বংশধর, যার নাম হচ্ছে বল্লাল সেন। আপনারা নিশ্চয়ই এই বল্লাল সেন সম্পর্কে শুনেছেন। বল্লাল সেন কয়েকটি কারণে আমাদের কাছে পরিচিত। কারণ তিনি বাংলায় প্রথম কৌলিন্য প্রথা চালু করেছেন। কৌলিন্য প্রথা চালু করেছেন কে? মনে রাখতে হবে, কৌলিন্য প্রথা চালু করেছেন এই বল্লাল সেন। আরেকটা বিষয় বলে রাখি, এই বল্লাল সেন বাংলায় প্রথম মন্দির নির্মাণ করেছেন। বাংলায় প্রথম মন্দির নির্মাণ করেছেন। তোমরা কি জানো বাংলার প্রথম মন্দির কোনটি? হিন্দুদের দেখে বলো তো, বাংলার প্রথম মন্দির কোনটি? তোমরা একটু বলে দাও তো দেখি, বাংলার প্রথম মন্দির কোনটি? একটু বলে দাও দেখি। যারা ক্লাস করছো, আমি চাচ্ছি যে তোমরা কমেন্টস করে থাকো, ঠিক আছে? কমেন্টস করে সাথে থাকো। ইভেন আমাদের ক্লাসটি রেকর্ড থাকবে, যারা পরে দেখবে অবশ্যই প্রশ্নগুলো উত্তর দিও, তাহলে পরে হলেও তোমার কমেন্টসটা আমি পড়বো। ওকে, তো যেটা বলেছিলাম, বল্লাল সেন বাংলায় প্রথম মন্দির নির্মাণ করলেন। সেই মন্দিরের নাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির, ওকে। সে মন্দিরের নাম কি? ঢাকেশ্বরী মন্দির। এই যে পুরান ঢাকার যে ঢাকেশ্বরী মন্দির, এটা হচ্ছে হিন্দুদের প্রথম মন্দির। তাই যদি প্রশ্ন আসে হিন্দুদের প্রথম মন্দির কোনটি? ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির কে নির্মাণ করেছেন? বল্লাল সেন। আর এই ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী আজকের ঢাকা, যদি পরীক্ষার প্রশ্ন আসে ঢাকার নামকরণ হয়েছে কার নাম অনুযায়ী? এই ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী, ঠিক আছে? ঢাকার নামকরণ হয়েছে ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী, ঠিক আছে? তাহলে ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? মনে রাখতে হবে এই ঢাকাকে রাজধানী পর্যন্ত কয়বার করা হয়েছে? মনে রাখতে হবে রাজধানী 5 বার করা হয়েছে। এই পর্যন্ত ঢাকাকে প্রথম রাজধানী করা হয়েছে 5 বার। সর্বপ্রথম 1610 সালে, দ্বিতীয়বার রাজধানী করা হয়েছিল 1665 সালে, তৃতীয়বার রাজধানী করা হয়েছিল 1905 সালে, চতুর্থবার রাজধানী করা হয়েছিল 1947 সালে, আর সর্বশেষ 1971 সালে বাংলায় ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয়েছে। তার মানে হচ্ছে এই পর্যন্ত ঢাকাকে 5 বার রাজধানী করা হয়েছে। এই পর্যন্ত ঢাকাকে 5 বার রাজধানী করা হয়েছে। পরীক্ষা আসবে সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করা হয়েছে কত সালে? সেটা হবে 1610 সালে। ইসলাম খান, ইসলাম খান বাংলার উনি হচ্ছেন সর্বপ্রথম 1610 সালে ঢাকাকে রাজধানী ঘোষণা করেছেন। আচ্ছা, তাহলে আমরা সেন বংশ সম্পর্কে এতক্ষণ জানলাম। এবার আরেকটা বিষয় একটু বলে রাখি, যদি পরীক্ষার মধ্যে আসে সেন বংশের শেষ রাজাকে, এই সেন বংশের শেষ রাজা যদি বলা হয়, একটু বলে রাখি সেন বংশের শেষ রাজা নিয়েও পাল যুগের মতো একটু কনফিউশন আছে।
কেউ বলেন লক্ষণ সেন, আবার কেউ বলেন না লক্ষণ সেনের পরবর্তী প্রজন্ম, ওনার নাম কি কেশব সেন। ঠিক আছে, কেউ বলেন কেশব সেন, আবার কেউ বলেন হচ্ছে লক্ষণ সেন। এটা নিয়ে একটু একটু দ্বন্দ্ব রয়েছে যে সেন বংশের আসলে সর্বশেষ রাজা কে। তাহলে সেন বংশের সর্বশেষ রাজা যিনি, তিনি হচ্ছেন কেশব সেন, আবার অনেক জায়গায় পাবেন হচ্ছে লক্ষণ সেন। ওকে, তাইলে লক্ষণ সেন অথবা কেশব সেন। তবে পরীক্ষাতে যদি দুইটা অপশনে দেয়া থাকে অবশ্যই আপনি কেশব সেনকে দিবেন। ঠিক আছে, এই যে লক্ষণ সেন, এই লক্ষণ সেনের রাজধানী ছিল দুইটা। মনে রাখতে হবে লক্ষণ সেনের রাজধানী কয়টা ছিল? রাজধানী ছিল তার দুইটি। ঠিক আছে, রাজধানী দুই। কোথায় কোথায় ছিল? একটা ছিল বিক্রমপুর, এই যে বিক্রমপুর, যার বর্তমান নাম হচ্ছে মুন্সিগঞ্জ। বিক্রমপুরের বর্তমান নাম হচ্ছে মুন্সিগঞ্জ। আরেকটা রাজধানী ছিল, সেটা হচ্ছে নদিয়া। আপনারা কি জানেন নদিয়ার বর্তমান নাম কি? নদিয়ার বর্তমান নাম কি? আমাদেরকে কেউ দেখছেন নদিয়া থেকে? নদিয়ার বর্তমান নাম হচ্ছে কুষ্টিয়া। তো 1204 খ্রিস্টাব্দে, এই তারিখটা একটু মনে রাখবেন, 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, আমি সংক্ষেপে লিখবো শুধু খিলজি, এই যে খিলজি 17 জন সেনাবাহিনী নিয়ে লক্ষণ সেনের সাথে ঘোড়া বিক্রেতার ভেসে সাক্ষাৎ করতে আসলেন। লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে বিক্রমপুরে চলে যান, যার কারণে এই লক্ষণ সেন বিক্রমপুরে চলে যাওয়ার কারণে এই খিলজি বঙ্গ জয় করলেন। তাহলে খিলজি বঙ্গ জয় করলেন কত সালে? তাহলে 1204 সালে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বঙ্গ জয়ের মাধ্যমে বাংলায় ইসলাম আসা শুরু করে। তাই এই খিলজিকে বলা হয় বাংলায় ইসলামের বীজ বপনকারী। যদি পরীক্ষাতে প্রশ্ন করে যে বাংলায় ইসলামের বীজ বপন করেছেন কে, সেটা হচ্ছে এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। আর ভারতবর্ষ করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। যদি আসে ভারতবর্ষে ইসলামের বীজ কে বপন করেছেন, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই ছিলেন। তো এই হচ্ছে মূলত হচ্ছে সেন বংশ। তো আমাদের সাথে যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখছো, আমরা মূলত হচ্ছে সেন বংশ সম্পর্কে পড়িয়েছি, বিজয় সেন, বল্লাল সেন পর্যন্ত পড়িয়েছি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি আজকে শেষ করব। পরবর্তী আবার লাইভ হবে, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তা আমাদের কর্নিয়া কোচিং সেন্টারে লাইভ ক্লাস থাকে, এমনকি রেকর্ড ক্লাস দেয়া থাকবে। তো তোমরা প্রত্যেকটি রেকর্ড ক্লাস দেখবে এবং নোট করবে, আশা করি তোমরা কিছু শিখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।